সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আজকে নতুন আরেকটা পর্বে সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা অনলাইনে ব্যাচ করতে চাও কমার্সে, শুধুমাত্র কমার্সের সাবজেক্টগুলো, অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। দেখো আজকে আমরা অনুশীলনী প্রশ্নের 2 নম্বর অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের 2 নম্বর যে দাগটা রয়েছে সেটা সমাধান করবো এবং সাথে সাথে আমাদের 3 নম্বর যে দাগটা রয়েছে সেটা আমরা সমাধান করবো। ঠিক আছে, তো এটা সমাধান করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, যারা আমাদের পূর্বের ক্লাসটা দেখোনি অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নিবে, কারণ পূর্বের ক্লাস না দেখলে কিন্তু তোমরা আসলে এটা বুঝতে পারবে না। ঠিক আছে, হিসাব সমীকরণের উপর প্রভাব কি এগুলো তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে না। তো চলো তাহলে আমরা শুরু করি। দেখো আমাদের দাগ নাম্বার 2-এ ফার্স্টে বলা হয়েছে 2017 জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্স এর ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। প্রথমে দাগ নম্বর 1 বা তারিখ নম্বর 1-এ বলা হয়েছে ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। আমরা জানি ব্যবসায় মূলধন আনতে হলে কি করতে হয়, মানে কি করা হয়, জাবেদা হিসেবে কি করা হয় সেটা অবশ্যই আমরা জানি। এরপর আসি, দেখো বলা হয়েছে জানুয়ারি 2 বলা হয়েছে 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। ভালোভাবে বুঝতে হবে, প্রত্যেকটা লেনদেন কিন্তু বুঝতে হবে যে আমাদের কোন লেনদেনে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে এবং কোন লেনদেনে ঘটেনি। এইগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের জন্য এটা ইজি হবে, না হলে কিন্তু ইজি হবে না। ওকে, তারপর দেখো জানুয়ারি 7 বলা হয়েছে ধারে পণ্য বিক্রয়। তারপর জানুয়ারি 10 বলা হয়েছে মণিহারি নগদে মণিহারি ক্রয়। মণিহারি বলতে আমরা অফিসের বিভিন্ন একটা স্টেপলার লাগতে পারে, তারপর একটা সুতো লাগতে পারে, একটা পিন লাগতে পারে, এই টাইপের জিনিসগুলোকে বোঝানো হয়। এবার দেখো বলা হয়েছে জানুয়ারি 12 মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। তারপর দেখো বলা হয়েছে জানুয়ারি 20 সর্বশেষ তারিখ বলা হয়েছে সুমন ট্রেডার্স নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। এখন এই যে এখানে কিছু লেনদেন দেওয়া রয়েছে, তোমরা যদি এখান থেকে আইডেন্টিফাই করতে না পারো যে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন নয়, তাহলে কিন্তু তোমাদের জন্য এই ব্যাপারটা কঠিন হয়ে যাবে। আমি তোমাদের এটা সহজে বোঝার জন্য বলে দিই, প্রত্যেকটা লেনদেনকে তোমরা দুইটা পক্ষ বিবেচনা করবে এবং সাথে সাথে আর্থিক অবস্থা বিবরণী নিতে আর্থিক অবস্থা না, আর্থিকভাবে ব্যবসার আর্থিকভাবে কোনো পরিবর্তন আসছে না সেটা তোমরা লক্ষ্য করার চেষ্টা করবে। যদি লক্ষ্য করো তাহলে সেটা লেনদেন, যদি লক্ষ্য করো না তাহলে সেটা লেনদেন নয়। যেমন যদি আমরা একটু বলি, দেখো এখানে বলা হয়েছে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে, তার কিন্তু মাস শেষে 18,000 টাকা বেতন দেওয়া হয়েছে এমন কিন্তু বলা হয়নি, জাস্ট ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ব্যক্তিগত প্রয়োজনে স্কুলের বেতন দেওয়া হয়েছে। তাহলে এই দুইটা যে লেনদেন বা দুইটা ঘটনা, এই দুইটা ঘটনা কিন্তু কোনোভাবে লেনদেন নয়। ঠিক আছে, আমি আবারও বলি, এই দুইটা ঘটনা কিন্তু কোনোভাবে লেনদেন নয়। কারণ কি? কারণ হলো এই দুইটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ব্যবসায় কোনো রকম কোনো পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন আসেনি। তো চলো দেখো ফার্স্ট আমাদের ক নম্বরে বলা হয়েছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে হবে। লেনদেন নয় এমন ঘটনা আমাকে চিহ্নিত করতে হবে, করে আমাকে কি করতে হবে, মোট পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমি তোমাদেরকে তো বলেই দিলাম যে আমাদের জানুয়ারি 2 এবং জানুয়ারি 12 এই দুইটা তারিখ আমাদের লেনদেন বলে আখ্যায়িত হবে না। তাহলে এখন এটার জন্য আমাকে একটা ছক তৈরি করতে হবে। কি ছক তৈরি করব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবাই খেয়াল করো, লক্ষ্য রাখো। তো খেয়াল করো, একটা সাদা পেপার নিবে, সাদা পেপারে তোমরা সুন্দর করে দাগ টানবে। আমি একটা দাগ টানা পেপার নিয়েছি, এটা কোনো ব্যাপার না, জাস্ট এবার দাগনামা দিবে। দাগনামা দিবে ক, 2 দাগের ক দেওয়ার পরে দেখো 2 দাগের ক দেওয়ার পরে তারপরে আমি লিখব যে লেনদেন নয়, উপরে হেডলাইনটা কি লিখব যে চয়ন ব্রাদার্সের লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ, এমন ঘটনার মোট পরিমাণ। ঠিক আছে, তাহলে লেনদেন নয় তার মোট পরিমাণ, এতটুকু আমরা সংক্ষেপে লিখতেছি। ঠিক আছে, সরি, মোট পরিমাণ। ঠিক আছে, এবার লেখার পরে এবার আমরা একটা দাগ টানবো, সুন্দর করে একটা ছক টেনে ফেলবো। আমি কিন্তু হাত দিয়ে টানছি, তোমরা কিন্তু অবশ্যই এই হিসাব বিজ্ঞানের যে অঙ্কই করতে যাও না কেন, যদি কোনো ছক টানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু স্কেল দিয়ে দাগটা টানবে। ঠিক আছে, কোনোভাবেই কিন্তু আমার মতো হাত দিয়ে দাগ টানবে না, কারণ হাত দিয়ে যদি দাগ টানো তাহলে কিন্তু স্যার এখানে অন্যভাবে নিবে, তখন কিন্তু নাম্বার কম পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ঠিক এরকম আমরা দুইটা ছক টেনে, একটা ছক টেনে ফেললাম। এখন আমরা এখানে লিখবো প্রথমে হলো তারিখ, তারপরটা হলো বিবরণ, তারপরটা হচ্ছে টাকা, তারপরটা হচ্ছে টাকা। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা লিখবো 2017 জানুয়ারি কততে আমরা দেখেছিলাম যে আমাদের ওটা তারিখটা আমরা দেখে আসি। দেখো আমাদের এখানে একটা হলো জানুয়ারি 2, এখানে বলা হয়েছে যে 18,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু ব্যবসায় কোনো পরিবর্তন আসেনি। সুতরাং আমরা লিখবো যে 18 তারিখ নাম্বার 2 জানুয়ারি 2 লিখবো ম্যানেজার নিয়োগ, শুধুমাত্র লিখবো ম্যানেজার নিয়োগ, যতটা সংক্ষেপে আমরা কাজটা করতে পারি।
ঠিক আছে, যদি সম্ভব হয় ব্যবসায় ম্যানেজার লেখা আছে সেটাও লিখবে, ম্যানেজার নিয়োগ। আমি তোমাদেরকে সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি যে তোমরা আসলে কি লিখবে। তোমরা লিখবে যে ব্যবসায় ম্যানেজার নিয়োগ। ঠিক আছে, এখন কত টাকা? 18,000 টাকা। তাহলে আমি এই ঘরে 18,000 টাকা লিখে দিলাম। ওকে, আমি 18,000 টাকা কিন্তু লিখে দিয়েছি। এরপর আসি পরে যেটা রয়েছে, খেয়াল করি আমাদের পরে যেটা রয়েছে। দেখো পরেরটা হচ্ছে আমাদের জানুয়ারি 12 বলা হয়েছে স্কুলের বেতন প্রদান করা হয়েছে, ব্যক্তিগত তহবিল হতে স্কুলের বেতন প্রদান। ঠিক আছে, তাহলে লিখব তারিখ নাম্বার দিব 22 হয়ে গেছে, তারিখ নাম্বার দিব 12। আচ্ছা, দেওয়ার পরে লিখব ব্যক্তিগত তহবিল থেকে স্কুলের বেতন প্রদান, ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলের বেতন প্রদান, এটা লিখবা। ঠিক আছে, সেলের স্কুলের বেতন প্রদান, সেলের স্কুলের বেতন প্রদান। আমি একটু দাগটা নিচে একটা মুছে দিই, স্কুলের বেতন প্রদান। ঠিক আছে, সেলের স্কুলের বেতন প্রদান। এখন কত টাকা? 2,000 টাকা। কত টাকা? 2,000 টাকা। তাহলে আমি এই বরাবর 2,000 টাকা এন্ট্রি করে দিলাম। এবার দেখো, এবার দাগ দিব, দিয়ে এবার আমরা জাস্ট যোগ করে এখানে মোটটা লিখবো। তার আগে আমি ছকটা টেনে নিই। দেখো তাহলে দেখো ছকটা টানা শেষ। এবার আমি লিখবো এই বরাবর লিখবো মোট, নিচে লিখবো কত? মোট। একেবারে শেষ বরাবর মোট লিখে এবার আমরা যোগ টেনে যোগফলটা এখানে বসাবো। খেয়াল করো, আমরা যদি এটাকে যোগ করি, যোগ করলে কত হবে? আমাদের 20,000 হবে। কত হবে? 20,000। তাহলে এই যে আমি 20,000 এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরা এই 20,000 টাকা এইখানে না বসিয়ে এই মোট যেখানে লিখছো ঠিক সেই বরাবর বসানোর চেষ্টা করবে। আমি তোমাকে ঠিক সেই জায়গায় দেখাই দিই। দেখো 20,000 টাকা আমি ঠিক এই মোট যে বরাবর লিখছি আমি এই বরাবরই বসিয়ে দিই। দিয়ে আমাদের হিসাব বিজ্ঞানের নিয়ম কিন্তু দুই দিক দিয়ে ক্লোজ করে দেওয়া। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ক দাগটা খুব সুন্দরভাবে আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা চলে যাবো খ নম্বর দাগে। দেখো দাগ নাম্বার খ বলা হয়েছে চয়ন ব্রাদার্স। ঠিক আছে, আমি বলি চয়ন ব্রাদার্স এর লেনদেনগুলো হিসাব সমীকরণ বা সমীকরণ পদ্ধতি কারণ সহ ব্যাখ্যা লেখো। মানে সমীকরণ পদ্ধতি তোমাকে কারণ সহ ব্যাখ্যা লিখতে হবে। কেন? যেটা লেনদেন, যদি লেনদেন হয় তাহলে সেটা আসলে কেন লেনদেন হয়েছে সেটা তোমাকে লিখতে হবে, এবং লেনদেনের পরিপ্রেক্ষিতে হিসাব সমীকরণ কোন জিনিসটা বৃদ্ধি পাইছে বা কোন জিনিসটা হ্রাস পাইছে সেটা তোমাকে লিখতে হবে। তো চলো আমি তোমাদেরকে প্রথমে এটা মুখে মুখে বলে দিচ্ছি এবং তারপরে তোমাদের আমি এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ফার্স্টে আসি। দেখো জানুয়ারি 1 বলা হয়েছে ব্যবসায় মূলধন আনা হলো। তো মূলধন আনা হলে কি হয়? আমাদের নগদ টাকার পরিমাণ বেড়ে যায় এবং মূলধন হিসাব ডেবিট হয়। তার মানে দুইটাই আমাদের কি হবে? বৃদ্ধি পাবে। অর্থাৎ নগদ টাকা বলতে আমরা একে বুঝি এবং মূলধন বলতে আমরা ওই কে বুঝি। তাহলে এই দুইটা আমাদের কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি। এরপরে দেখো এরপরে বলা হয়েছে 18,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ। যেহেতু এটা লেনদেন নয় সেহেতু এটা আমাদের কোনোভাবে হিসাব সমীকরণে আসবে না। এরপরে আসি তারিখ 7 বলা হচ্ছে ধারে পণ্য বিক্রয়। বিক্রয় করলে আমাদের কি হয়? ধারে যদি বিক্রয় করি, বিক্রয়ের ক্ষেত্রে আমাদের দেনাদার আসবে। কি আসবে? দেনাদার। তাহলে দেনাদার আমাদের ডেবিট হবে আর এদিকে হবে বিক্রয় আমাদের ক্রেডিট। এখন দেখো খেয়াল করো, দেনাদার যদি ডেবিট হয় তাহলে এক্ষেত্রে আমাদের দেনাদার হলো সম্পদ। তো সম্পদ কি হচ্ছে? আমার বৃদ্ধি পাচ্ছে। সম্পদ আবার কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বিক্রয় করলে আমার আয় হয়, আর আয়টা মূলত ও ই এটার ভিতরে অন্তর্ভুক্ত। সুতরাং আমি যখন বিক্রয় করতেছি, খেয়াল করো, আমরা সাধারণত দেখি যে আমাদের আয়ের আগে কিন্তু মাইনাস চিহ্ন দেওয়া, প্লাস চিহ্ন দেওয়া। কি চিহ্ন দেওয়া? প্লাস চিহ্ন। এখন যদি আমাদের আয় হয় তাহলে আমাদের প্লাস আকারে, অর্থাৎ আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আর যদি আয় না হয় তাহলে তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই। তার মানে এখানে বলতে পারি এ আমার বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে আমাদের ও ই বৃদ্ধি পাবে। এরপরে আসি। এরপরে দেখো এরপরে যেটা আছে আমরা একটু খেয়াল করি। এরপরে তারিখটা হচ্ছে 10 বলা আছে নগদে মণিহারি ক্রয় করছি। কি করছি? ক্রয় করছি। তাহলে কি ক্রয় করছি? মণিহারি। তাহলে মণিহারি কি করছি? ক্রয় করছি। ঠিক আছে, মণিহারি ক্রয় হলো আমার ডেবিট আর আমি নগদ টাকা দিয়ে ক্রয় করছি। নগদ টাকা হলো আমার কি? ক্রেডিট। এখন আসি
আমার প্রথম আসি নগদে, নগদ টাকা দিয়ে যখন আমি মণিহারিটা ক্রয় করতেছি তখন আমার কি হচ্ছে একটু খেয়াল করি, তখন আমাদের কিন্তু এটা হ্রাস পাচ্ছে, কি হ্রাস পাচ্ছে, এ আমাদের হ্রাস পাচ্ছে, এ আমাদের হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এবার আসি মণিহারি কুড়াইটা যায় কিসের ভিতরে, ও ই এর ভিতরে যায়। এখন মনে রাখবা আমাদের যদি খরচ যদি বৃদ্ধি পায়, খরচ যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমাদের ও এর প্রমাণ কমে যাবে, অর্থাৎ এখানে বলতে পারি ও এ হ্রাস পাবে, মানে আমাদের এ এবং ও দুইটাই আমাদের হ্রাস পাবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি এরপরে দেখো, এরপরে সর্বশেষ যে তারিখ, আমরা 12 তারিখ কিন্তু লেনদেন নয়, সুতরাং ওটা কিন্তু আমরা এর ভিতরে আনবো না, ওটা বাদ। আমরা সর্বশেষ তারিখ আসি 20 তারিখে, বলা হয়েছে সুমন ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তাহলে প্রথমে আমরা টাকা পাইছি কি নগদ টাকা, নগদ হিসাব আমাদের ডেবিট। ঠিক আছে, আর এই নগদ হিসাব ডেবিট করার পরিপ্রেক্ষিতে আমাদের বৃদ্ধি পাচ্ছে কি এ আমাদের বৃদ্ধি পাচ্ছে। এবার আসি এরপরে সুমন ট্রেডার্স। এখন দেখো সুমন ট্রেডার্স কিন্তু আমাদের দেনাদার হিসাবের নাম, কিসের নাম, দেনাদার হিসাবের নাম। তাহলে আমরা এখানে দেনাদার হিসাব অথবা সুমন ট্রেডার্স লিখতে পারি, কি বলতে পারি, দেনাদার হিসাব অথবা সুমন ট্রেডার্স। ঠিক আছে, এবার খেয়াল করো, তাহলে আমাদের যদি দেনাদার হিসাব এবং সুমন ট্রেডার্স এই দুইটার কথা যদি বলি, তাহলে আমাদের এখানে যে কাজটা হবে খেয়াল করো, আমাদের দেনাদার হিসাবটা আমাদের কিন্তু সম্পদ, দেনাদার হিসাবটা কি আমাদের সম্পদ। তাহলে আগে আমি সুমন ট্রেডার্সের কাছে টাকা পাইতাম, এই জন্য আমার সম্পদের বৃদ্ধি ছিল। এখন কিন্তু আমরা যখন টাকাটা দিয়ে দিয়েছি তখন কিন্তু কমে যাচ্ছে, কি যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে একবার এ আমাদের বৃদ্ধি পাচ্ছে এবং একবার আমাদের এ হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এবার চলো এই যে আমি এতক্ষণ তোমাদেরকে বললাম, জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নিই। আমাদের উত্তরটা দেওয়া রয়েছে, তো খেয়াল করো আমি এখানে তোমাদের উত্তরটা জাস্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমি আর এইভাবে তোমাদের করে দেখানি, তোমাদের এখানে জাস্ট উত্তরটা দিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এটা একবার একটু দেখে নাও এবং আমার কথার সাথে এগুলো মিলিয়ে নাও। এখন দেখো এখানে কিন্তু আমাদের 25 নম্বর এই এন্ট্রিটা নাই, সুতরাং এই এন্ট্রি কিন্তু টোটালি আমাদের বাদ, আমাদের এন্ট্রি কিন্তু 20 তারিখ পর্যন্ত। ঠিক আছে, সুতরাং আমাদের 20 তারিখ পর্যন্ত কিন্তু এন্ট্রিটা হবে। আচ্ছা এরপরে চলে আসি, দেখো আমাদের গ নম্বরে কি বলছে আমরা খেয়াল করি, বলা হচ্ছে চয়ন ব্রাদার্স এই লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। আমরা গত পর্বে কিন্তু একটা হিসাব সমীকরণের প্রভাব দেখিয়েছিলাম, ঠিক একইভাবে এবারও আমরা এটার হিসাব সমীকরণের প্রভাব দেখাবো। তো খেয়াল করো, হিসাব সমীকরণের প্রভাব দেখাতে হলে ঠিক একইভাবে আমাদের যেটা লেনদেন নয় সেটা কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত হবে না। তো লেনদেন নয় কোনটা কোনটা আমরা জানি, লেনদেন নয় হলো আমাদের তারিখ নম্বর 2 এবং তারিখ নম্বর 12। তাহলে এই দুইটা বাদে বাকি যে চারটা রয়েছে সেই চারটা আমরা মূলত এখন ইনক্লুডেড করবো হিসাব সমীকরণের উপরে। ঠিক আছে, তো জানুয়ারি 1 আমাকে বলা হয়েছে ব্যবসায় মূলধন আনয়ন। তো চলো আমরা তাহলে এটা ইনক্লুডেড করি। দেখো আমি তোমাদেরকে এখানে একটা সফটওয়্যার নিয়েছি, নাম দিয়েছি চয়ন ব্রাদার্স, নিচে দিয়েছি হিসাব সমীকরণের উপর প্রভাব। ঠিক আছে, এই দাগ নম্বরটা আমি একটু উপরে দিই, হিসাব সমীকরণের উপর প্রভাব। ঠিক একইভাবে তোমরা যে কাজটা করবে, এখানে তারিখ দিয়ে এরকম ভাবে সুন্দর করে শক টেনে ফেলবে। আমি ঠিক যেভাবে শকটা টেনেছি ঠিক সেভাবে তোমরা শকটা টানবে। এরপর দেখো তারিখ আমি দিয়েছি 1। এখন দেখো আমাদের বলা হয়েছে মূলধন আনয়ন, কি বলা হয়েছিল, মূলধন আনয়ন কত টাকা, 75,000 টাকা। আমাদের মূলধন আনা হয়েছিল কত টাকা, 75,000 টাকা। এখন মূলধন আনলে আমাদের কি কি হয় একটু খেয়াল করি। প্রথম আসি আমাদের মূলধন যদি আনি তাহলে আমাদের নগদ টাকা প্রথম বৃদ্ধি পায়, মানে হলো এ, আর মূলধন মানে কি ওই আমাদের বৃদ্ধি পায়, মূলধন মানে হলো কি ওই বৃদ্ধি পায়। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে আমরা এর ঘরে অর্থাৎ সম্পদ নগদের ঘরে 75,000 টাকা লিখবো এবং ওইর ঘরে মালিকানা সত্ত্বের ঘরে 75,000 টাকা লিখবো। তো খেয়াল করো আমি এখানে ঠিক একইভাবে 75,000 টাকা আমি কি করবো এখানে বাড়িয়ে দিয়েছি, ঠিক একইভাবে এখানে আমি 75,000 টাকা বাড়িয়ে দিয়েছি। এখন স্যার মন্তব্য কি লিখবো, আমি মন্তব্যটা মুখে মুখে বলে দিই, কারণ লিখতে গেলে আমরা হবে না। মন্তব্যটা লিখবো যে মূলধন আনয়ন, মূলধন আনয়ন। ঠিক আছে, আচ্ছা এবার আসি এর পরের তারিখটা কত আমরা খেয়াল করে আসি, দেখে আসি। এরপরে দেখো তারিখ নম্বর 2, এটা কিন্তু আমাদের হবে না, আমরা এরপর দেখো 7 তারিখ বলা আছে ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। কত টাকার পণ্য বিক্রয়, 50,000 টাকা। এখন সেটা আমরা ইনক্লুডেড করব। ঠিক আছে, তারিখ নম্বর 7 আমরা পণ্য বিক্রয় এটা আমরা কি করব, ইনক্লুডেড করব। আচ্ছা চলো তাহলে আমরা দেখে আসি। দেখো আমরা আগে খেয়াল করি আমাদের পণ্য বিক্রয় ঠিক আছে, এখন সেটা কি নগদে নাকি ধারে। তো এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে ধারে পণ্য বিক্রয়। এখন ধারে যখনই পণ্য বিক্রয় বলে তখন আমাদের দেনাদার হিসাব বৃদ্ধি পাবে। ঠিক আছে, দেনাদার হিসাব বৃদ্ধি পাবে, আর বিক্রয় তো বিক্রয়ই। ঠিক আছে, এবার আসি যখন দেনাদার হিসাবটা বৃদ্ধি পাবে তখন সেটা এর ভিতরে চলে যাবে।
আর যখন বিক্রয় করব তখন মানে কি আমাদের আয় হবে, আয় আমাদের বৃদ্ধি পায় কি ওইতে বৃদ্ধি পায়, কোথায় বৃদ্ধি পায় মালিকানা সত্ত্বে অর্থাৎ ওইতে বৃদ্ধি পায়। তার মানে আমরা বলতে পারি যে আমাদের দেনাদারের ঘরে আমরা এটা বসাবো, দেনাদারকে কিন্তু আরেকটা নাম বলা হয় প্রাপ্য হিসাব। কি বলা হয়? প্রাপ্য হিসাব। ঠিক আছে, দেনাদারকে কিন্তু আরেকটা নাম বলা যায় প্রাপ্য হিসাব। তো দেনাদার অথবা প্রাপ্য ঘরের আমরা বৃদ্ধি করব এবং বিক্রয় অর্থাৎ ওইর ঘরে আমরা বৃদ্ধি করব। ঠিক আছে, তো চলো তাহলে আমরা তারিখ নাম্বার দেই পরেরটা। তারিখ নাম্বার হচ্ছে 7। আমাদের প্রথম যে কাজ হিসাব, দেনাদার হিসাব অর্থাৎ প্রাপ্য হিসাব, এখানে আমরা 50,000 টাকা বৃদ্ধি করলাম। এবার ঠিক একইভাবে আমরা ওইর ঘরে, কারণ আমরা বিক্রয় করছি, বিক্রয় করলে আমাদের বৃদ্ধি পায়, আয় হয়, সে আয়ের কারণে আমরা কি করব ওইর ঘরে 50,000 টাকা বৃদ্ধি করে দিব। এখন কথা হলো স্যার তাহলে মন্তব্য কি লিখবো? মন্তব্য লিখবো যে ধারে বিক্রয়, ধারে বিক্রয়, এতটুকু ধারে বিক্রয়। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাই এরপরে যেটা রয়েছে, খেয়াল করি এরপরে কোনটা রয়েছে। দেখো এরপরে রয়েছে 10 নম্বর, দাগ নম্বর 10, বলা হয়েছে মণিহারি ক্রয়। নগদ টাকা দিয়ে আমি মণিহারি ক্রয় করছি, সেটা হচ্ছে 2,000 টাকা, 2,200 টাকা। প্রত্যেকটা ভিডিও দেখার আগে নিচের কমেন্ট বক্সটা একটু চেক করে দেখবে যে সেখানে কোনো প্রকার কমেন্ট দেওয়া আছে কিনা, কারণ কারেকশন আকারে আমাদের দেওয়া থাকে। ঠিক আছে, এবার আসি নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। তাই 2,200 টাকাতে আমরা মণিহারি ক্রয় করছি, সেটা আমরা এন্ট্রি করে ফেলি। দেখো প্রথম কথা হলো আমরা ক্রয় করছি, কি ক্রয় করছি? মণিহারি ক্রয়। তাহলে আমরা একটু জাবেদাভুক্ত করি। ঠিক আছে, আমরা একটু আগে জাবেদাভুক্ত করি, তারপরে আমরা এটা এন্ট্রি করব। তো আমি যদি মণিহারি ক্রয় করি, কি ক্রয় করি? মণিহারি ক্রয়। এখন আমাদের প্রথম যে কাজটা ক্রয় হিসাব, কি হিসাব আসে? ক্রয় হিসাব। তো ক্রয়টা আমার কিসের ভিতরে? ওই এর ভিতরে। এখন কথা হলো ক্রয় যদি বৃদ্ধি পায়, ক্রয় হিসাব যদি বৃদ্ধি পায় তাহলে ওই হ্রাস পাবে। কি পাবে? ওই হ্রাস পাবে। এবার আসি এরপরে নগদে যেহেতু ক্রয় করেছি নগদ হিসাব, তো নগদ হিসাব কিসের ভিতরে? এর ভিতরে। নগদ টাকা চলে গেছে, তার মানে এটা আমাদের হ্রাস পাবে। তার মানে আমরা বলতে পারি যে আমরা সম্পদের ঘর অর্থাৎ নগদের টাকার থেকে আমরা কমাই দিব এবং ওইর ঘর থেকে আমরা কমাই দিব। কত টাকা কমাবো? 2,200 টাকা। তাহলে খেয়াল করো 2,200 টাকা। দেখো তাহলে আমরা নগদের ঘর থেকে, নগদ হলো এই বরাবর, তারিখটা দিব, তারিখ হলো আজকে, এটা হলো 10। তো নগদের ঘরে আমরা 2,200 টাকা কমাই দিব। ঠিক একইভাবে আমরা, তো এবার দেখো এটা আমরা কমাই দিব, যেহেতু সাথে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, ব্র্যাকেট মানে হ্রাস। ঠিক একইভাবে ওইর ঘরে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, মানে এটাও কি আমাদের হ্রাস। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আমাদের এরপরে যে ডাক নাম্বারটা রয়েছে, পরে যে তারিখটি রয়েছে খেয়াল করি। 10-এর পরে আমাদের তারিখ রয়েছে 12 কিন্তু আসবে না, সুতরাং সর্বশেষ 20 নাম্বার বলা হয়েছে সুমন ট্রেডার্স হতে 30,000 টাকা পাওয়া গেল। তাহলে সুমন ট্রেডার্স হতে 30,000 টাকা যদি আমি পাই, তাহলে সেটা আমি কিভাবে এন্ট্রি করব, এটাই হলো মেইন ব্যাপার। ঠিক আছে, তো 30,000 টাকা যখন আমি পাচ্ছি, আমার কি কি পাচ্ছি খেয়াল করি। আমরা কিন্তু নগদ হিসাব পাচ্ছি। কি পাচ্ছি? নগদ হিসাব, মানে নগদ টাকা পাচ্ছি। তো নগদ টাকা পাইলে কি হবে? আমাদের এ বৃদ্ধি পাবে। এবার সুমন ট্রেডার্সটা আমার কি ছিল? সেটাও আমাদের দেনাদার হিসাব ছিল, সম্পদ ছিল, তাহলে এ হ্রাস পাবে। একবার আমাদের বৃদ্ধি পাবে, একবার আমাদের হ্রাস পাবে। তার মানে আমরা বলতে পারি নগদের ঘরে বাড়িয়ে দিব এবং প্রাপ্য হিসাবের ঘরে কমিয়ে দিব। তাহলে নগদের ঘরে আমি 30,000 টাকা বাড়িয়ে দিলাম, আর প্রাপ্য হিসাবের ঘরে আমি 30,000 টাকা কমিয়ে দিলাম। আমার কিন্তু সকল কার্যক্রম শেষ হয়ে গেল। এখন আমি জাস্ট ডাক টানবো, ডাক টেনে এখন আমি মোট বা জের যেটাই বলি না কেন সেটা আমি এখন হিসাব করব। ঠিক আছে, এখানে লিখবো মোট। এবার খেয়াল করো আমরা প্রথম নগদের ঘরটা যোগ করব, তারপর প্রাপ্য হিসাবের ঘরটা যোগ করব। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা এখন যোগ করবো। তো যোগ করার আগে দেখো আমাদের এখানে দুইটা মন্তব্য লিখতে ভুলে গেছি। তো এখানে লিখবো মণিহারি ক্রয়, নগদে মণিহারি ক্রয়, আর এখানে লিখবো সুমন ট্রেডার্স হতে প্রাপ্ত, সুমন ট্রেডার্স হতে প্রাপ্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা যোগ করবো। প্রথম হলো নগদের ঘরটা যোগ করবো। তো দেখো নগদের ঘরে যোগ বিয়োগ করার পরে আমাদের 1,02,000 টাকা হয়েছে, 2,800 টাকা হয়েছে। এরপরে আসি আমাদের দেখো প্রাপ্য হিসাবের ঘরে যোগ এবং বিয়োগ করে আমাদের হয়েছে কত? 20,000 টাকা। ঠিক আছে, এরপরে আসি দেখো আমাদের দায়ের ঘরে কিছু নাই, সুতরাং ফাঁকা। আমাদের ওই এর ঘরে যোগ এবং বিয়োগ করে আমাদের হয়েছে 1,22,800 টাকা। এখন জাস্ট আমরা এই টাকাটা নিচে বসিয়ে দিব। ঠিক আছে, তো দেখো এখানকার যে টাকা সেটাই আমরা এখানে বসবে। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো আমরা এখানে যোগ টেনে কিন্তু বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তার মানে আমাদের হিসাব সমীকরণের যে প্রভাবটা ছিল আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা করে ফেললাম। ঠিক আছে, এবার আমরা চলে যাবো এরপরে যেটা রয়েছে দাগ নাম্বার 2। দেখো দাগ নম্বর 2 আমাকে কি বলা হয়েছে খেয়াল করি, সরি দাগ নম্বর 3।
দেখো দাগ নম্বর 3 আমাকে বলা হয়েছে লিগ্যাল এইড নামে এক জনাব আসফিয়া 2 মে 2017 তারিখে তার আইন ব্যবসা চালু করেন। সে একটা আইন ব্যবসা চালু করে। প্রথম মাসে তার কিছু লেনদেন এখানে হয়। বলা হয়েছে আইন পেশায় 1,00,000 টাকা বিনিয়োগ করা হলো, অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা, ধারের সরঞ্জাম সেবা সরঞ্জাম ক্রয় করছে 40,000 টাকা, মক্কেলদের নগদে আইনি সেবা দিয়েছে 30,000 টাকা, অফিস কর্মচারী বেতন দিয়েছে 10,000 টাকা, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1,00,000 টাকা, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হয়েছে 60,000 টাকা ধারে। তারা বলেছে বাকিকৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। দেখো এখানে একটা 40,000 টাকা মূল্য মানে সরঞ্জাম কিনছিল, তার 30,000 টাকা পরিশোধ করতেছে, বাকি থাকলে কত 10,000 টাকা। আচ্ছা এবার আমাদের বলা হয়েছে কি বলা হয়েছে আমরা একটু খেয়াল করি। দেখো এবার আমাদের বলা হয়েছে যে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো, অর্থাৎ যেটা আমাদের এখানে পরিশোধ করা হয়নি। তো খেয়াল করো আমরা প্রথম কিনছিলাম 40,000 টাকা দিয়ে, সেখান থেকে পরবর্তী দেশে আমরা 30,000 টাকা দিয়ে দিয়েছি, তার মানে আমাদের বাকি থাকছে কত 10,000 টাকা। তাহলে এটা কিন্তু আমরা এখনো দেইনি, ঠিক আছে? তো এটাই তোমাকে জাস্ট দেখাতে হবে। তো চলো কিভাবে দেখাবো সেটাও আমরা দেখে আসি। তো খেয়াল করো আমি এখানে দাগ নাম্বার দিয়েছি, দাগ নাম্বার দিয়েছি সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য, ঠিক আছে? এরপর দেখো দিয়েছি এখানে তোমরা নির্ণয় কথাটা যুক্ত করতে পারো, অপরিশোধিত মূল্য নির্ণয়। এবার দেখো প্রথম তারিখ দিয়েছি, বিবরণ দিয়েছি, টাকা দিয়েছি। প্রথম দেখো যে 2017 সালে মে মাসের 8 তারিখে সে সেবা সরঞ্জাম ক্রয় করছিল, কি করছিল ক্রয় করছিল, কত টাকা দিয়ে 40,000 টাকা দিয়ে। এবার দেখো 30 তারিখে মে মাসের 30 তারিখে সে মূল্য পরিশোধ করছে, কত টাকা পরিশোধ করছে 30,000 টাকা। তাহলে আমার বাকি থাকলো কত 10,000 টাকা, আমাদের কিন্তু জিনিসটা হয়ে গেল, ঠিক আছে? এবার চলে আসি এরপরে, একেবারে সহজ, কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করলে জিনিসটা একেবারে সহজ এবং ইজি। দেখো বলা হয়েছে মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ তোমাকে নির্ণয় করতে হবে। তো এই মালিকানা সত্ত্বের পরিমাণ তোমাকে নির্ণয় করতে হলে আগে আমাদের পূর্বে একটা মালিকানা সত্ত্বের যে সমীকরণ ছিল সেই সমীকরণের উপরে আমি তোমাদেরকে একটা ক্লাস করিয়েছিলাম, ঠিক আছে? তোমরা যেটা ওটা দেখো নি অবশ্যই ওটা দেখে আসবে, দেখবা, তাহলে তোমার জিনিসটা হয়ে যাবে। এখন তারপর আমি সংক্ষেপে একটু বলে দিই। দেখো মালিকানা সত্ত্বের হিসাব যখন তোমরা করবা তখন মূলধনের সাথে বা মূলধন থেকে আমাদের উত্তোলনটা বাদ দিবা এবং তার সাথে আমরা আয়টা যোগ করব এবং সর্বশেষ আমরা বাদ দিব ব্যয়। তো এই কাজটা করতে পারলে আমাদের কিন্তু মালিকানা সত্ত্ব অর্থাৎ এই যে সত্ত্বের পরিমাণ বা ওনার্স ইকুইটি যেটাই বলুন না কেন সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো চলো আমরা ঠিক এই কাজটা এখন করব। এখন কথা হলো আমাদের এখানে মূলধন কত। দেখো এখানে বলা হয়েছে আইনি পেশে বিনিয়োগ করা হলো, তাহলে এটা হলো আমাদের মূলধন, কাঙ্ক্ষিত মূলধন হলো এই যে আইনি পেশে বিনিয়োগ করা হলো এটা, ঠিক আছে? আচ্ছা এবার কথা হলো এখান থেকে আমি বাদ দিব উত্তোলন। এখন কথা হলো এর ভিতরে কি কোথাও উত্তোলন আছে? তোমরা যদি খুঁজে দেখো দেখবা কোথাও উত্তোলন নেই, তার মানে উত্তোলনের কোডটা আমাদের বাদ যাচ্ছে। আচ্ছা এবার আসছে আমাদের আয়, তাহলে আমরা আয়গুলো এখন যোগ করবো। তাহলে এখন কি কি আয় আছে আমরা একটু খেয়াল করি। দেখো যখনই আমরা সেবা দিচ্ছি কাউকে, যখনই আমরা কাউকে সেবা দিচ্ছি তখন সেটা কিন্তু আমাদের আয় হচ্ছে একটা। এরপর দেখবো আর আমাদের আয় আছে কিনা। তো যদি আমরা একটু খেয়াল করি দেখো আমাদের ধারে, এই যে ধারে সেবা দেওয়া হলো, তাহলে এই যে আরেকটা আয় আছে, তার মানে এই একটা আয় এবং এই একটা আয়, এই দুইটা কিন্তু আমাদের আয়, ঠিক আছে? তো এটা আমাদের কি হলো আয় হলো, তার মানে এই দুইটা আয় যদি আমরা এখন যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে। এবার আমরা যে কাজটা করব ব্যয়টা বাদ দিব। এখন কথা এখানে কি কি ব্যয় ছিল, দেখো অফিস ভাড়া পরিশোধ এটা একটা ব্যয়, তারপর কথা হয়েছে আর কি করছি, দেখো অফিস ভাড়া পরিশোধ, দেখো কর্মচারী বেতন দিয়েছি এটা হলো আমাদের একটা ব্যয়, ঠিক আছে? এরপর দেখি আর কিছু করছি কিনা, দেখো আর কোনো কিছু কিন্তু করি না, তার মানে আমাদের জাস্ট এই যা বললাম এইগুলো জাস্ট আমরা এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাব। তো চলো আমরা এটা শুরু করি। তো সবাই খেয়াল করো, দেখো আমি এখানে দাগ নম্বর খ। তো খ দেখো মালিকানা সত্ত্বের বা স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয়। প্রথম দেখো তারিখ দেওয়া হয়েছে এখানে 2017 সালের মে মাসের, খেয়াল করো 2017 সালের মে মাসের 4 তারিখ, সরি 2 তারিখ দিয়ে শুরু করা হয়েছে। এখন আমাদের প্রথম যেটা আসছিল খেয়াল করি, আমরা প্রথম কিন্তু আমরা মূলধন নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? মূলধন। আমরা দেখো ওখানে প্রথমে যে তারিখটা রয়েছে 4 তারিখ না সরি 2 তারিখে আমাদের বলা হয়েছিল যে আইনি পেশায় বিনিয়োগ করা হলো। আমরা যদি একটু খেয়াল করি আইনি পেশায় বিনিয়োগ করা হলো, আমরা একটু খেয়াল করে আসি। দেখো আমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে খেয়াল করো বলা হচ্ছে আইনি পেশায় বিনিয়োগ করা হলো 1,00,000 টাকা, তাহলে এটা কিন্তু আমাদের মূলধন, তাহলে এটাই হলো প্রারম্ভিক মূলধন। এরপরে আমাদের দেখো পরে বলা হয়েছে অফিস ভাড়া পরিশোধ, তাহলে এখান থেকে ভাড়া খরচ আমাদের বাদ দিয়ে দিব। এরপর দেখো বলা হয়েছে ধারে সরঞ্জাম ক্রয়, এটা আমরা অ্যাডজাস্ট করবো না। আমরা দেখো বলা হয়েছে মক্কেলদের নগদের সেবা দেওয়া হলো, এটা আমরা
যোগ করব। এরপর দেখো কর্মচারী বেতন প্রদান, এটা আমরা বাদ দিব। এরপর দেখো মক্কেলের আইনি সেবা দেওয়া হলো ধারে, এটা আমরা যোগ করব। তো চলো আমরা একবারে এটা দেখে আসি, ঠিক আছে। দেখো এখানে আমরা জাস্ট সেই কাজটা করছি। প্রথম দেখো প্রাথমিক মূলধন যেটা ছিল সেটা 1,00,000 টাকা। এবার দেখো অফিস ভাড়া আমরা ব্যয় করছি 18,000 টাকা, সুতরাং আমি এখান থেকে কি করছি, বাদ বা বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছি। পরে আমরা বিয়োগ করে যেটা বসিয়ে দিয়েছি। এরপর দেখো তারিখ নাম্বার 12 বলা হয়েছে আইনি সেবা প্রদান করা হয়েছে, সেটা হলো নগদে। এবার দেখো সেই নগদে যেহেতু করছি সেটা আমরা 30,000 টাকা আমরা যোগ করে এখানে যেটা বসিয়েছি। এরপর দেখো বলা হয়েছে বেতন পরিশোধ করা হয়েছে, বেতন দেওয়া হয়েছে কর্মচারী কত টাকা, 10,000 টাকা। তো সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে আমরা যেটা এখানে বসিয়ে দিয়েছি এবং সর্বশেষ ধারে আইনি সেবা প্রদান করছি 60,000 টাকা। এই সকল কিছু যোগ বিয়োগ করার পরে আমাদের কাঙ্ক্ষিত যে মালিকানা সত্ত্ব 1,62,000 টাকা। ঠিক আছে, আশা করি এটা খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো এরপরে। দেখো আমাদের গ নম্বরে বলা হয়েছে যে মে মাসের 8, 12, 15 এবং 30 তারিখ, কত কত তারিখ, তারিখ নাম্বার কিন্তু মনে রাখবা যে 8, 12, 15 এবং 30 তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখা দেবে। তাহলে কোনটা কোনটা আমরা আগে একটু সিলেক্ট করে নিই। দেখো প্রথম হলো 8 নম্বর মানে এটা, তারপর হচ্ছে 12 নম্বর মানে হলো এটা, এরপরে বলা হয়েছে 15 নম্বর, 15 নম্বর মানে হলো এখানে, সরি 15 নম্বর হবে না, এটা হলো 25 নম্বর হবে, এখানে কিন্তু 25 হবে, ঠিক আছে 25 হবে। তাহলে এই যে 25 আর সর্বশেষ হচ্ছে 30, এই চারটা, ঠিক আছে। এই চারটার উপরে আমাকে কি করতে হবে, হিসাব সমীকরণের উপর লেনদেনটা প্রভাবটা দেখাতে হবে। তো চলো এটার জন্য প্রথমে আমরা সফট তৈরি করবো। তো সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, দেখো আমাদের প্রথম যে লেনদেনটা ছিল বলা হয়েছে 8 তারিখ। তো এটার জন্য আমরা প্রথম লিখে নিয়েছি, দেখো কি কি খেয়াল করি। আমরা লিখে নিয়েছি দাগ নাম্বার দিয়ে লিগ্যাল এইড, তারপর নিচে লিখেছি হিসাব সমীকরণ, তারপর দেখো ঠিক এইভাবে একটা ছক তৈরি করছি। কোনটা কি আমি লিখি, প্রথম তারিখ, তারপর দেখো এর নিচে দিয়েছি নগদ এবং সরঞ্জাম, এটা কিন্তু সরঞ্জাম, ঠিক আছে, এটা কিন্তু সরঞ্জাম, তোমরা লিখে নিবে সুন্দর করে। তারপর সমান সমান দিয়ে লিখছি প্রদেয় হিসাব, প্রদেয় মানে হলো পাওনাদার হিসাব, আর তারপর দেখো দিয়েছি ব্যাংক ঋণ বা শুধুমাত্র ঋণ হিসাব, ঠিক আছে। আচ্ছা সর্বশেষ কি ওই, আর এখানে হলো মন্তব্য। আচ্ছা এবার আসি, আমাদের প্রথম যে লেনদেনটা ছিল 8 তারিখের, বলা হয়েছে সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে। তাহলে আমি ক্রয় করছি, কি করছি, ক্রয় করছি সরঞ্জাম ক্রয় করছি। আচ্ছা এটা আসলে ধারে ক্রয় করছি না নগদে করছি সেটা একটু দেখি। ধারে, তো ক্রয়ের সাথে আমাদের যাই হলো পাওনাদার বা প্রদেয় হিসাব। তাহলে একটু খেয়াল করি, আমরা যখন সরঞ্জামটা ক্রয় করতেছি তার মানে কি আমাদের এ বৃদ্ধি পাচ্ছে, সরঞ্জামের ঘরে এটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা পাওনাদার হিসাব যখন আমার ক্রেডিট হচ্ছে তখন আমাদের এদের ঘরে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা যে কাজটা করব, এর ঘরে বৃদ্ধি করে দিব আমরা 40,000 টাকা সরঞ্জামে, এবং পাওনাদার ঘরে এল বৃদ্ধি করে দিব 40,000 টাকা। তো দেখো আমি ঠিক 8 তারিখে 40,000 টাকা সরঞ্জাম বৃদ্ধি করে দিলাম এবং পাওনাদার হিসেবে আমি 40,000 টাকা বৃদ্ধি করে দিচ্ছি। সরি একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে 40,000 টাকা আমি বৃদ্ধি করে দিয়েছি। এরপর আসি, এখন আমি মন্তব্যটা কি লিখবো, মন্তব্য লিখবো একেবারে যা আছে তাই, যে ধারে সেবা সরঞ্জাম ক্রয় বা ধারে সেবা সরঞ্জাম ক্রয়, ঠিক আছে। আমি কিন্তু মন্তব্য লিখে দিয়েছি না, তোমরা কিন্তু অবশ্যই মন্তব্যটা সুন্দর করে লিখে নিবে। আচ্ছা এটা গেল। এবার আসি আমরা এর পরে যে রয়েছে, দেখো পরে বলা হয়েছে 12 তারিখ মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা নগদে। তাহলে মানে আমার কি কি আসছে আমরা একটু খেয়াল করি, যা যা আসছে আমরা প্রথমে লিখে নিব। তো প্রথম আমাদের নগদ, প্রথম আমাদের কি নগদ, নগদ আমাদের কি আসছে, তার মানে আমার এ বৃদ্ধি পাচ্ছে, ওকে ফাইন। এবার বলা হয়েছে আমাদের সেবা দিচ্ছি আইনি সেবা, তাহলে সেবা আয় বলতে পারি, কি বলতে পারি, সেবা আয়। তাহলে সেবা আয় যখন আমি দিচ্ছি, খেয়াল করি সেবা আয় যখন আমরা দিচ্ছি তখন কিন্তু আমাদের 30,000 টাকা আসছে। তাহলে সেবা আয়টা কিসের মধ্যে, আয় হলো আমাদের ও ই এর মধ্যে, ঠিক আছে, আয় আমাদের কিসের মধ্যে, ও এর মধ্যে। তো এইবার দেখবো যে আসলে আমাদের এ বৃদ্ধি পাচ্ছে বা ওই বৃদ্ধি পাচ্ছে, কোনটা বৃদ্ধি পাচ্ছে বা কোনটা হ্রাস পাচ্ছে। দেখো নগদ টাকা যখন আসছে তখন আমাদের এ বৃদ্ধি পাচ্ছে। এবার খেয়াল করবা আয় যখন ক্রেডিট হয়, আয় যখন ক্রেডিট হয় তখন আমাদের ওইটাও বৃদ্ধি পায়। তার মানে আমরা সেবা আয় এবং নগদের ঘরে বৃদ্ধি করে দিব। তো দাগ নম্বর হলো আমাদের 12, নগদের ঘরে বৃদ্ধি করে দিব আমরা কত টাকা, নগদের ঘরে আমরা বৃদ্ধি করে দেবো 30,000 টাকা। তাহলে এই যে 30,000 এটা বৃদ্ধি করে দিলাম নগদের ঘরে। এবার কথা হলো এটা কিসের থেকে আসছে, সেবায়, সেবাইটা কিসের মধ্যে চলে যায়, আমাদের ও এর মধ্যে চলে যায়, ঠিক আছে, সেবা এটা আমাদের ও এর মধ্যে চলে যায়। তাহলে এখানে আমরা 30,000 টাকা বাড়িয়ে দিলাম, ওকে। এখানে লিখবো মন্তব্য লিখবো যে সেবা আয় ধারে, সরি সেবা আয়, শুধুমাত্র সেবা আয়, ঠিক আছে, কি বললাম, সেবা আয়, ওকে। এবার আমরা চলে যাব এরপরে, দেখো এরপরে যে লেনদেনটা রয়েছে,
এর পরের লেনদেনটা খেয়াল করি। দেখো এর পরে যেটা রয়েছে 25 নম্বর, বলা হয়েছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লাখ টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লাখ টাকা। তাহলে কি কি আসছে একটু খেয়াল করি। দেখো যখন আমরা ঋণটা নিয়েছি তখন কিন্তু আমার নগদ টাকা আসছে। কি আসছে? নগদ টাকা। তার মানে আমরা নগদ টাকা সমান সমান এ আমার বৃদ্ধি পাইছে। এর কথা হলো কি ঋণ নিয়েছি। কি নিয়েছি? ঋণ। এখন ঋণ যখন নিয়েছি ব্যাংকের কাছে কিন্তু আমরা যখন দায়বদ্ধ, তার মানে কি আমাদের এল বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটু খেয়াল করি। তারিখ নাম্বার হলো 25, এখানে নগদের ঘরে বৃদ্ধি করে দিব 50,000, সেটা 1 লাখ টাকা। 1 লাখ টাকা নগদ করে আমি 1 লাখ টাকা বৃদ্ধি করে দিলাম। ঠিক একইভাবে আমি ব্যাংক ঋণ, আমি কিন্তু ঋণ নিয়েছি কোনটা? ব্যাংক থেকে। তাহলে এই ব্যাংক ঋণের এখানে আমি আবার কি করব? 1 লাখ টাকা বৃদ্ধি করে দিব। ঠিক আছে, আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু আমাকে বলবে যে স্যার আমি এই জায়গায় বুঝতে নাই। ঠিক আছে, আচ্ছা কমেন্টে বলে দিতে পারো, আমি পরবর্তীতে এটা সমাধান করার চেষ্টা করব। এরপর আসে সর্বশেষ, দেখো 30 নম্বর বলা আছে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। তাই আমি দেখো একটা বাকিতে সরঞ্জাম ক্রয় করছিলাম, তো সেটা আমি মূল্য পরিশোধ করতেছি। তাহলে আমার কি কি হচ্ছে খেয়াল করি। ঠিক একইভাবে যখন আমি মূল্যটা পরিশোধ করতেছি তখন কিন্তু আমার নগদ টাকা চলে যাচ্ছে, তার মানে কি এ আমার হ্রাস পাচ্ছে। আচ্ছা এবার দেখো আমি যখন বাকিতে ক্রয় করছিলাম তখন কিন্তু পাওনাদার ছিল। কি ছিল? পাওনাদার। আমি কিন্তু আমার কাছে কিন্তু লোকে টাকা পাইতো। এখন যেহেতু আমি দিয়ে দিছি, তো পাওনাদার আমার কি হবে? পাওনাদার বলতে আমার এল আমাদের কি হবে? মাইনাস হবে, মানে এল দায়ের পরিমাণটা আমাদের কমে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব দাগ নাম্বার 30 দিয়ে কত টাকার পরিমাণ। দেখো বাকিতে সরঞ্জামের ক্রয় মূল্য পরিশোধ। তাহলে এখানে লিখবো 30,000 টাকা আমি চলে যাচ্ছে। তাহলে নগদের ঘরে 30,000 টাকা কমাই দিব। এটা কিন্তু 30,000। ঠিক আছে, এটা কিন্তু 30,000। আমি একটু ক্লিয়ার করে দিই। নগদের ঘরে 30,000 টাকা কমাই দিব। এবং দেখো আমি দায়ী ছিলাম, আমি কিন্তু দায়ী ছিলাম। দায়ী বললে কি? আমার কাছে লোকে টাকা পেতো, আমি লোকের কাছে দায়ী ছিলাম। কত টাকা? 30,000 টাকা ছিলাম। মনে করো 30,000 বা তার থেকে বেশি ছিলাম। এখন কিন্তু আমার 30,000 টাকা কমে যাচ্ছে। তাহলে আমি দায়ী মানে প্রদেয় হিসাবের ঘরে আমি 30,000 টাকা কমাই দিব। ঠিক আছে, আমাদের কিন্তু 4টা যে লেনদেন ছিল সেটা কিন্তু আমাদের এন্ট্রি করা শেষ হয়ে গেল। এখন আমরা এর ব্যাখ্যাটা দেখে নিই। দেখো 25 তারিখে যে ব্যাখ্যাটা ছিল, বলা হয়েছিল ব্যাংক থেকে ঋণ নেওয়া। তাহলে এখানে লিখবো যে ব্যাংক ঋণ। কি লিখবো? ব্যাংক ঋণ। এবার সর্বশেষ যেটা লিখবো যে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। তাহলে লিখবো যে সরঞ্জামের মূল্য পরিশোধ। লিখবো কি? সরঞ্জামের মূল্য পরিশোধ। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের মন্তব্যে বলে দিয়েছি। এবার আমরা জাস্ট এটা যোগ বিয়োগ করে এখানে আমরা বসিয়ে দিব। তো খেয়াল করো আমাদের এখানে রয়েছে কত? 30,000, এখানে রয়েছে কত? 1 লাখ, এখানে রয়েছে কত? 30,000। তো 30,000 কাটা হয়ে গেল, এখানে শুধুমাত্র থাকলো আমাদের 1 লাখ টাকা। ঠিক আছে, এবার আসে এপাশে শুধুমাত্র একটাই, সেটা হলো কত? 40,000 টাকা। কত? 40,000 টাকা। এবার আসে দেখো এখানে 40,000, এখানে 30,000, যদি বিয়োগ করে থাকে আমাদের কত? 10,000 টাকা। এবার দেখো খেয়াল করো এখানে আমাদের ঋণের ঘরে আমাদের 1 লাখ আমি নিচে শূন্য দিলাম। আর দেখো আমাদের ওই ঘরে হলো আমাদের 30,000 টাকা। ঠিক আছে, আমার কিন্তু কোডের ভিতরে ধরে নেয়, যার কারণে আমি নিচে লিখে দিয়েছি। ঠিক আছে, এখন যদি টোটাল আমি যোগ করি তাহলে আমাদের মোট টাকা হবে 1,40,000 টাকা। এখন আমরা 2 দাগ দিয়ে এটা কি করবো? ক্লোজ করে দিব। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল তোমাদের আজকের পর্বের যে অঙ্ক, 2টা অঙ্ক। আশা করি খুব সুন্দরভাবে, খুব ইজিলি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। আগামী ক্লাস সমাধান করবো 4 নম্বর অঙ্ক থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।